ভারতবর্ষের পূর্ব উপকূলে গড়ে ওঠা পূর্বঘাটের পাহাড় দিয়ে সাজানো অন্ধ্রপ্রদেশ। প্রাচীন এই রাজ্যের যোগসূত্র রয়েছে বৈদিক যুগের সাথে। বৈচিত্র্যময় সংস্কৃতি, সুন্দর চিত্রানুগ দৃশ্য আর বিস্তীর্ণ তটরেখা যেন সব কিছুকে ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই অন্ধ্রপ্রদেশেরই একটি সুন্দর সাজানো ঝকঝকে বন্দর নগরী হল বিশাখাপত্তনম। বঙ্গোপসাগরের তীরে 550 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাখাপত্তনমের সাথে জড়িয়ে আছে বহু প্রাচীন ইতিহাস। বিভিন্ন ঐতিহাসিক লিপিসমূহ থেকে জানা যায় এই জায়গাটি একটি সময় ছিল কলিঙ্গ রাজাদের অধীনে, সম্রাট অশোকের আমলে 260 খ্রিস্টপূর্বাব্দে। এরপর কোন্ডাবেরুর রেড্ডি রাজারা, উড়িষ্যার গজপতি রাজারা, গোলকোন্ডার নবাব, সম্রাট ঔরঙ্গজেব ও ফরাসি অধিগ্রহণ হয়ে স্বাধীনতার আগে পর্যন্ত এই জায়গাটি ছিল ব্রিটিশদের অধীনে। এই যে বিশাখাপত্তনম নামকরণ হয়েছে, এর পিছনে একটা সুন্দর কাহিনী আছে। মতবাদ অনুযায়ী একবার অন্ধ্রপ্রদেশের রাজা বেনারসের উদ্দেশ্যে তীর্থযাত্রা করার সময় এইখানে তার শিবির স্থাপন করেছিলেন। এখন এই জায়গাটি তার পছন্দ হয়ে যাওয়ায় তিনি এখানে একটি মন্দিরেরও নির্মাণ করেন, আর সেই মন্দিরে তাদের যে কুলদেবী বিশাখেশ্বরা তাকে প্রতিষ্ঠাও করেন। সেই বিশাখেশ্বরা দেবী থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে বিশাখাপত্তনম। বন্দর নগরীর সাথে এটি একটি শিল্প নগরীও বটে। বেশ কিছু জাহাজ নির্মাণের কারখানা এখানে আছে। এছাড়া ভারতবর্ষের পূর্ব নৌবাহিনীর সেনাপতিত্বর সদর দপ্তরও হল এই বিশাখাপত্তনম। এই শহরের উত্তর দিকে বিজয়ানগরম, দক্ষিণ পশ্চিমে অনকাপল্লী আর পূর্ব দিকে বঙ্গোপসাগর। আর এই সব কিছুর জন্যই বিশাখাপত্তনমকে বলা হয় দ্য জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট। তবে শুধুমাত্র বিশাখাপত্তনম নয়, পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনে গড়ে ওঠা এই রাজ্যে আমি প্রত্যেক দিন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো ঝর্ণা, কখনো মেঘ, কখনো ঐতিহাসিক দুর্গ, তো আবার কখনো পাহাড় কেটে পাথরের ওপর খোদাই করা অপূর্ব স্থাপত্যশৈলী। এই অন্ধ্রপ্রদেশের ভ্রমণে ভাইজ্যাকে আমার প্রথম দিনের অভিজ্ঞতাই তুলে ধরছি আজ আপনাদের সামনে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি শালিমার স্টেশনে, যাচ্ছি সমুদ্রের ধারের একটি সুন্দর শহর, বন্দর শহর, যাকে বলা হয় দ্য জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট। অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় শহর বিশাখাপত্তনমে। আজকে 12841 করমণ্ডল এক্সপ্রেস চেপে আমি রওনা হচ্ছি বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। শালিমার থেকে ছাড়ার সময় বিকেল 3:15 আর ভোর 4:20 পৌঁছে দেবে বিশাখাপত্তনমে। ট্রেন পথে এখান থেকে বিশাখাপত্তনমের দূরত্ব 880 কিলোমিটার। মোট সময় লাগছে 13 ঘন্টা 5 মিনিট। যাত্রাপথে ট্রেনটি মোট 10টি স্টেশনে দাঁড়াবে। এর পরের স্টেশনই হলো সাঁতরাগাছি। আপনারা চাইলে ওখান থেকেও ট্রেনে উঠে যেতে পারেন। সুপ্রভাত। এই নেমে গেলাম ভাইজ্যাক স্টেশনে, বিশাখাপত্তনম স্টেশনে। ট্রেন কতক্ষণ লেট করেছে? ট্রেন লেট করেছে নেই, ট্রেন লেট করেছে মানে কালকে তো ছেড়েছেই 3টের ট্রেন 7টার সময় নেই। তো আজকে এখানে 10টার সময় পৌঁছেছে, মানে ঘন্টা 6 ট্রেন লেট আছে। বিশাখাপত্তনম স্টেশনটি বেশ পুরনো। 1896 সালে এর গঠন করা হয়। সেই সময় এর নাম ছিল ওয়ালটেয়ার রেলওয়ে স্টেশন। আসলে এখানে একটি ভালতেরু নামে জায়গা আছে। একজন ব্রিটিশ অফিসার ভুল করে ভালতেরুকে উচ্চারণ করেন ওয়ালটেয়ার। পরবর্তীকালে 1987 সালে নাম পরিবর্তন করে করা হয় বিশাখাপত্তনম। এই হচ্ছে স্টেশন আমার পিছন দিকে, ওই হচ্ছে গেট। ওই গেটটা দিয়ে সামনের দিকে একটুখানি গেলে একটা ওভারব্রিজ পড়বে, ওর পাশেই হচ্ছে আমার হোটেল। চলুন এখান থেকে একটা অটো নিয়ে নিই, অটো নিয়ে চলে যাব। আমার হোটেলের দূরত্ব স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার। নাম লক্ষ্মী প্যারাডাইস। একটি বাজেট হোটেল,
তবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে কদিন ছিলাম কোনো সমস্যা আমার হয়নি। একটি অটো ভাড়া করে চললাম হোটেলের উদ্দেশ্যে। পুরো অন্ধ্রপ্রদেশেই অটোর ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই। বারোটা বাজে, এই আমি এখন বিশাখাপত্তনম ভ্রমণের জন্য বেরালাম। আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেনটা লেট করেছে বলে। আচ্ছা, এখন যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই সারাদিনের যে সাইট সিন সেটা তো করা যাবে না, তাই ভাবছি যে যতটা আজকের দিনে হয়ে যায় ততটাই করে নিই। তা এই আমি হোটেলটায় আছি, লক্ষ্মী প্যারাডাইস। এই রাস্তাটা সোজা চলে গেছে আর.কে বিচের দিকে, মানে রামকৃষ্ণ সৈকতের দিকে। তো আমি ভাবছি যে যেহেতু 12টা বাজে, আগে দুপুরবেলায় কিছুটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে যতটা আজকে সাইট সিন হবে সেই ততটা করব। তা এখানে অন্ধ্রপ্রদেশের যে খাওয়া দাওয়া, যে খাবার পাওয়া যায়, আমার এখান থেকে অনেকগুলো দোকান আছে, এখানে হোটেল রেস্টুরেন্ট আছে। তো ভাবছি যে সেখান থেকে একটু ট্রাই করে দেখি কি কি খাবার এখানে আছে। আর এই সামনে হচ্ছে একটা খুব বিখ্যাত খাবারের হোটেল আছে, যেখান থেকে মানে অথেন্টিক যে এখানকার খাবার সেগুলো পাওয়া যায়। এখানে অনেক দোকান আছে আশেপাশে দেখছি। হোটেলটার পজিশনটা ভালো, তবে আমি আপনাদেরকে বলবো সবসময় যে কোনো হোটেল বুকিং করার আগে গুগলে ভালো করে রেটিংস দেখে, রিভিউ দেখে তারপরে সেই হোটেলগুলো বুকিং করবেন। আমার এখান থেকে 10 মিনিট হাঁটলেই ওই হোটেলটায় আমি চলে যাব, একটা অটো নিয়ে নিলেও হয়। এই যাওয়ার পথে রাস্তার পাশে একটি স্থানীয় প্রাচীন মন্দির দেখতে পেলাম, নীলাম্মা ভেপাচেতু আম্মাভারি মন্দির। এই মা আম্মাভারি হলো মা লক্ষ্মীরই একটি অবতার। এখানে ফিশিং হারবারের কাছে খুবই জাগ্রত একটি বিশাল শ্রী কনক মহালক্ষ্মী মন্দির আছে। যেদিন ওই পথে যাব দেখাবো আপনাদের। এখানকার মানুষজন তো খুব ভালো, কিন্তু ভাষাটা এমনই তো মানে বোঝা যায় না। আর এনারা তো হিন্দিতে অতটা কথা বলতে চান না, খুব কম মানুষই আছে যারা হিন্দিতে কথা বলেন। যেমন আমার হোটেলেও যে লোকগুলো আছে তারাও দেখছি যে হিন্দিতে অতটা ভালো কথা বলতে পারছে না। আমি এখন এসেছি ওই যেটা আপনাদের বলছিলাম, খুব একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে অথেন্টিক খাবার পাওয়া যায়। ये कड़ी पत्ता है क्या? घी। अच्छा 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 घी। মিক্সিং। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, ওনারা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, ওনারা বুঝতে পারছে যে আমি এখানকার নয়, তো আমি খাবারগুলো কিরকম কি জানি না। এই যে যেটা আছে এটা একটা ডাল, ঠিক আছে, ডালের একটা গুঁড়ো আছে, এখানে একটা তেঁতুলের মতন একটা চাটনির মতন আছে। এইখানে যেটা আছে না, এটা কারাম পাউডার। এই কারাম পাউডার ওই ইডলিতেও দেয়, ধোসাতেও দেয়। তারপরে এখানে পেসারাট্টু বলে একটা খাবার পাওয়া যায়, তো সেই পেসারাট্টুতেও এটা দেয়, দিয়ে এটা খাওয়া হয়। তো আমরা যেমন সাধারণত কি যে আমাদের ধোসা দিল তার সাথে কোনো মশলা দেয় না, এখানে কিন্তু অনেক রকম মশলা দেয়। এবার দেখুন আচার দিয়েছে, দই দিয়েছে, এখানে একটা এই ডাঁটার তরকারি দিয়েছে, এখানে আবার এই কি একটা ভাজা মানে এটা দিয়েছে, বুঝতে পারছি না যেগুলো আমি। তারপরে পাঁপড় দিয়েছে, এখানে আবার একটা লঙ্কা দিয়েছে। তো ওনারা বলছে যে এগুলো মিক্সড করে ডাল আছে, মিক্সড করে খেয়ে দেখুন, খুব ভালো লাগছে। তো আমি প্রথম এইটা দিয়ে খেয়েছি, এই ডালের মতো যে পেস্ট আছে এটা খেয়েছি, এত ভালো খেতে। তো এটা নেল্লোর বাড়ি মেস, যেটা আমি আপনাদেরকে হোটেল থেকেই বলছিলাম, আপনারা কখনো আসলে এখানে এসে খাবেন, কাউকে বললেই তারা দেখিয়ে দেবে যে কোথায় দোকানটা। আর এই পুরো খাবারটা নিয়েছে হচ্ছে 150 টাকা, এর সাথে একটা জল নিয়েছে, জলটা 20 টাকা। এই হচ্ছে মানে রেট। অসম্ভব সুন্দর খেতে, মানে যদি আপনারা অন্ধ্রপ্রদেশের ট্রেডিশনাল খাবার খেতে চান অবশ্যই এখানে আসবেন, খুব ভালো এবং ব্যবহারটাও খুব ভালো। আমার আজীবন মনে থাকবে, মানে আমার মনে হচ্ছে যে আমি কি খাচ্ছি, এত মানে ডিফারেন্স খেতে হচ্ছে। উনি ভিডিও করে দিচ্ছে আমার, এত ভালো খেতে লাগছে, মানে কি বলবো। এই যে যেটা খাবারটা দিয়েছে না, এটা ঢ্যাঁড়স, তার সাথে ওই
ফুলুরি টাইপের একটা কিছু দিয়ে ওটাকে ভেজে দিয়েছে। আমি যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। দারুণ সুন্দর খেতে লাগছে, খুব ভালো হয়েছে। নেল্লোর বাড়ি মেস থেকে একটি অটো নিয়ে চলে এলাম রামকৃষ্ণ সমুদ্র সৈকতে। ট্রেন লেট হওয়ার কারণে আজকে ভ্রমণ শুরু করতে করতে দুপুর গড়িয়ে গেল। আর কে সমুদ্র সৈকত থেকে একটি অটো ভাড়া করে ভাইজ্যাকের ভ্রমণ শুরু করলাম। ভাইজ্যাকের বেশিরভাগ ভ্রমণের জায়গাগুলি সমুদ্রের তীরে অবস্থিত, সেই কারণে বিভিন্ন জায়গাগুলি এইভাবে ঘুরে দেখব বলে ঠিক করেছি। রামকৃষ্ণ সমুদ্র সৈকত থেকে আজ উত্তর দিকে বা বাম দিকে রওনা হচ্ছি। একদিনের ভ্রমণে এই বাম দিকে অটোতে বা গাড়ি করে ডেভিস সমুদ্র সৈকত পর্যন্ত যাওয়া যায়। তারপর ফেরার পথে ভিমিলি সৈকত, ন্যাচারাল আর্চ, থোটলাকোন্ডা, ঋষিকোন্ডা সমুদ্র সৈকত, জু, কৈলাসগিরি ও টেনিটি পার্কের মতো বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখে নেওয়া যায়। আবার একদিন দক্ষিণ বা ডান দিকে ইয়ারাডা সৈকত, লাইট হাউস, ফিশিং হারবারের মতো বিভিন্ন জায়গাগুলির সাথে দেখে নেব সীমাচলম মন্দির। আর এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন, মৎস্য অ্যাকোরিয়ামের মতো বিভিন্ন জায়গাগুলি একদিন রামকৃষ্ণ সমুদ্র সৈকত থেকে হাঁটতে হাঁটতেই ঘুরে দেখে নেব, সব পাশাপাশি। আপনারা যেখানেই থাকুন রামকৃষ্ণ সমুদ্র সৈকতের কাছে চলে আসবেন। ওখানে লোকাল যে অটোগুলো হয় তারা কিন্তু সবসময় যায়। শেয়ারেও আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন। যদি আপনি শুধু বলেন যে আমি কৈলাসগিরি যাব বা টেনিটি পার্ক যাব বা ঋষিকোন্ডা সমুদ্র সৈকত যাব, ওরা কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো ধরুন ঋষিকোন্ডা সমুদ্র সৈকতের এখান থেকে দূরত্ব বেশ ভালোই, 15 কিলোমিটার 16 কিলোমিটারের মতো। তারপরে আমি থোটলাকোন্ডার দিকে যাব, তো অনেকটাই দূরত্ব আছে। তো সেই হিসাবে উনি আমাকে 1500 টাকা চাইছিলেন, তা আমি 1200 টাকা বলেছিলাম, তবে 1300 টাকায় রাজি করেছি। আপনারাও একটু দরদাম করে নেবেন, মোটামুটি 1000 টাকা নেবে। স্ট্যান্ড থেকে যদি অটো নেন তারা একটু বেশি রেট চায়। আমি বলবো আপনারা সমুদ্র সৈকতের কাছে চলে আসবেন আর কে বিচের কাছে, সেখান থেকে ওই রানিং যে অটোগুলো দেখবেন শেয়ারে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। ওরা কোথা থেকে আসে জানেন তো? ওই ভিমলি বিচ থেকে শুরু করে আর একদম ফিশিং হারবার অবধি ওদের একটা রুট আছে। তো ওই রুটটায় ওরা গাড়ি চলাচল করে। আপনারা ওখান থেকে একটা দরদাম করে একটা গাড়ি নিয়ে নেবেন, সুবিধা হবে। নাহলে গাড়ি আছে, গাড়ি করে নেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই অটোটায় করে আমি এসেছি। এখন আজকের প্রথম সাইট সিন যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল আর্চ দেখতে যাচ্ছি। ন্যাচারাল আর্চটা মানে কেমন জানেন তো? ওই এখানে তো যত সমুদ্র সাথে তো পূর্বঘাট পাহাড়ের অংশ দেখা যায়। তো কিছু কিছু জায়গায় বড় পাহাড় দেখা যায়, কিছু কিছু জায়গায় ছোট ছোট পাহাড় দেখা যায়। যেমন দেখুন ওই দূরটায় দেখুন বড় পাহাড় আছে, আর এই আবার সামনে সামনে একটু ছোট ছোট পাহাড় আছে এই যে সমুদ্রের ধারে ধারে। এবার সমুদ্রের ঢেউ তো আসছে, সমুদ্রের ঢেউ এসে এসে এবার জল বাড়ি দিচ্ছে, পাথরের উপর ধাক্কা খাচ্ছে। এবার পাথরগুলো ক্ষয় হচ্ছে বছরের পর বছর ধরে। এবার ক্ষয় পেতে 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 একটা ন্যাচারাল আর্চ হয়ে গেছে। মানে পাথরটা উপরে রয়ে গেছে আর তলার যে পাথরের অংশটা জলের বাড়ি খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে ক্ষয়ে গেছে। তো একটা ন্যাচারাল আর্চ হয়ে গেছে। এবার প্রতিটা মানুষের এইখানে আসার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ওই এটাকে দেখা, আর একটা হচ্ছে ওর ওপর দাঁড়িয়ে ছবি তোলা। কিন্তু ওটা দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে না ওইটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ভেঙে যেতে পারে। তা ভেঙে যদি যায় তখন তার ওটা দেখা যাবে না, তো এই একটা সমস্যা হয়ে যাবে। ওই যে দূরে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ওইখান থেকে আপনারা ভ্রমণ শুরু করতে পারেন। মানে ওইখানটাতে একটা সমুদ্র সৈকত আছে যেটার নাম হচ্ছে ডেভিস ব্রিজ বা ডেভিস সমুদ্র সৈকত বলে। ওখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল যেটা এখন আর কাজে লাগে না, কিন্তু সেটা খুব ফটোজেনিক। মানে ওখানে ফটো তোলা হয়, প্রি ওয়েডিং শ্যুট হয়। ওই যেখানটায় পাহাড়টা একদম দূরে, এখান থেকেও দেখা যাচ্ছে, যদি ভিজিবিলিটি ভালো থাকে দেখতে পাবেন। ওর আগে আরেকটা সমুদ্র সৈকত আছে যেটার নাম হচ্ছে ভিমিলি বিচ। তা এখানে সব সমুদ্র সৈকতগুলোই হচ্ছে একটু ফাঁকা ফাঁকাই। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওই দুটো সমুদ্র সৈকতও আপনারা প্যাকেজে ইনক্লুড করে নিতে পারবেন।
ওই যে ন্যাচারাল আর্টসটা দেখলাম না, ওই আর্টসটা দেখার আগেই হচ্ছে এটা ছিল থোটলাকোন্ডা বুদ্ধিস্ট পার্ক। তো আমরা প্রথমে ন্যাচারাল আর্টসটা দেখে নিলাম, তারপরে এই থোটলাকোন্ডা বুদ্ধিস্ট পার্কে যাচ্ছি। এখানে একটা ব্যাপার কি হয়েছে দেখুন, যদি আপনি গাড়ি আনেন তাহলে গাড়ি ওপরটায় একদম যেতে দেয়, কিন্তু যেহেতু আমি অটোয় করে এসেছি সেই জন্য আমাকে হেঁটে যেতে হবে, অটো অ্যালাউ করে না। তা 5 টাকা করে এক একজনের টিকিট। এই যে থোটলাকোন্ডা বুদ্ধিস্ট পার্ক, এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, যা নির্মাণ হয়েছিল আজ থেকে 2000 বছর আগে। তার মানে ভাবুন কত পুরনো। তা এই যে পুরো এলাকাটা আছে, এখানে এখনও কিন্তু খনন কার্য চলছে। এখানে আরও দুটো জায়গা আছে 5-6 কিলোমিটারের মধ্যে, যার নাম হচ্ছে বাভিকোন্ডা আর পাভুরাল্লাকোন্ডা। এই দুটো জায়গাও কিন্তু এরকম অনেক কিছু আছে। যে পাভুরাল্লাকোন্ডা আর বাভিকোন্ডা বলছি, সেখানে স্তূপা কম আছে, কিন্তু সেখানে খনন কার্য করে একটা পাত্রের মধ্যে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছিল। তা সেটা এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে আছে, যেটা মনে করা হয় যে ভগবান বুদ্ধেরই শরীরের হাড়ের কোনো অংশ। আর এখন আমি যে থোটলাকোন্ডায় যাচ্ছি, এই থোটলাকোন্ডা মানে হচ্ছে পাহাড়ের ওপরে অবস্থিত অনেকগুলি কুয়োর সমষ্টি। মানে এই কোন্ডা মানে পাহাড় আর থোটলা মানে হচ্ছে কুয়ো। তা নৌবাহিনীর একটা সার্ভে চলছিল, তো উপরে প্লেনে করে তারা যাচ্ছিল, সেই সময় ওই উপর থেকে দেখতে পেয়েছিল। তারপর খনন কার্য হয়, সেই খনন কার্যের পর এটা খুঁজে পাওয়া গেছে। খুব সুন্দর সাজানো একটা পার্ক, সাথে ওই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখাবো। দেখুন কেমন ব্যাপারটা, বিশাখাপত্তনমে পাহাড়, সমুদ্র, সাথে এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দুর্দান্ত একটা জায়গা। আজকে আবহাওয়া কি সুন্দর, গরম আছে রৌদ্রে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এই এসে গেছি, মনাস্ট্রির মধ্যে যাচ্ছি। এখানে সব লেখা আছে, এখানে 23টা দ্রষ্টব্য আছে দেখার মতো। তো আপনাদেরকে যে কথাটা আমি তখন বলছিলাম না, যে 1976 সালে ভারতীয় নৌসেনার একটা আকাশজাত নিরীক্ষণ চলছিল, সেই সময় এখানে এই জিনিসগুলো তখন ধরা পড়েছিল। তারপরে ওনারা দেখেছিলেন, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা আছে তারা এসে এখানে নিরীক্ষণ করে। তা নিরীক্ষণ করে যেগুলো জানা যায়, তার মধ্যে দেখা যায় যে মানে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো থেকে বোঝা যায় অনেক কিছু। তো সাতবাহন রাজারা যখন ছিলেন সেই সময়ের মুদ্রা এবং রোমান যে রৌপ্য মুদ্রা আছে সেগুলো পাওয়া গিয়েছিল। তো সেগুলো থেকে বোঝা যায় যে এখানে একটা ব্যবসা বাণিজ্য চলতো, এবং এই কাছাকাছি মানে যেখানে আমরা আর্টস দেখলাম সেখানে একটা বন্দর ছিল। আর কি হচ্ছে, এখানে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো পাওয়া যায় তাতে পোড়ামাটির টালি, তারপরে বারান্দা, তারপরে ভগবান বুদ্ধের পায়ের ছাপ, নকশা, এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন কুয়ো এখানে পাওয়া গিয়েছে। তো আপনারা যদি এখানে আসেন, হাঁটাচলা যখন করবেন একটু বুঝে সুঝে করবেন, কারণ ঠাকুরের জিনিস তো। কক্ষ, এইরকম বিভিন্ন বিহার ছিল বলে আমরা নালন্দাতে দেখতে পাই না, তো সেই বিহার থেকেই তো বিহারের নাম হয়েছিল বিহার। এগুলো সব চৈত্য স্তূপা, একটা চৈত্য। এরকম ওইটা যেটা চিফ মংস সেল, প্রধান সন্ন্যাসী ওটায় থাকতেন।
একটা জিনিস খুব সুন্দরভাবে এখানে দেখলাম, যেটা যে প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। আমি নালন্দায় গিয়েছিলাম, তো নালন্দাতেও লেখা আছে, কিন্তু ঠিক যতটা লিখে রাখা উচিত, মানে যতটা বিশাল সেই তুলনায় কিন্তু অতটা ভালোভাবে লেখা নেই। কিন্তু এখানে দেখছি যে কোনটা কি সুন্দরভাবে লেখা আছে। এরকম একটা রান্নাঘর, এটা কিচেন, স্টোর রুম। এটা স্টোর রুম ছিল, একটা রান্নাঘর ছিল, ওইটা খাবারের ঘর ছিল, ডাইনিং রুম। তো এখানে যেগুলো স্টোর করা হতো সেই স্টোর কিপারের এই রুমটা ছিল। কতদিন আগে, 2000 বছর আগে, মানে প্রথম শতকে নির্মাণ। বলছে কি যে মানে 3য় শতক নাগাদ আবার এগুলো ব্যবহার হয় না, তখন নাকি বৌদ্ধ ধর্মের অতটা বিস্তার সেভাবে ছিল না, জনপ্রিয়তা ছিল না। তো ধীরে ধীরে এটা ছেড়ে সন্ন্যাসীরা চলে গিয়েছিল। একটা জিনিস কি হলো, বিহার মানে যেটা বোঝা গেল যে সন্ন্যাসীরা থাকতেন, আর স্তূপা মানে হচ্ছে তাদের সমাধি, আবার চৈত্য মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তারা সেখানে উপাসনা করবে, তো উপাসনা গৃহ, তো সেটা হচ্ছে চৈত্য। আমার মনে হয় আমি সব থেকে সুন্দর সমুদ্র সৈকত এইটাই দেখেছি। দীঘা, পুরী এইসবের কোনো তুলনাই হয় না। ঋষিকুণ্ড সমুদ্র সৈকত খুব ভালো, খুব ভালো। সপরিবারে আসুন, দারুণ ভালো লাগবে। দেখুন না কি সুন্দর, মানে সব থেকে যেটা ভালো লাগে না, পরিবেশটা। একে তো পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই, কিছু নেই। আর এই যে মানুষের, দেখুন মানুষের মধ্যেও কোনো রকম, সে যার মতন শান্তভাবে আছে। কেউ স্নান করছে, কেউ গল্প করছে, কেউ প্রকৃতিটাকে দেখছে, কেউ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম একটা ঝামেলা নেই। ঋষিকোণা সমুদ্র সৈকতের সামনেই পাহাড়ের চূড়ায় একটি শ্রী বালাজির অপূর্ব মন্দির আছে। মন্দির আর মন্দির থেকে পাখির চোখে দেখা অপূর্ব প্রকৃতি দারুণ ভালো লাগলো। কৈলাসগিরিতে যাচ্ছি, টিকিট হচ্ছে 150 টাকা বড়দের, ছোটদের হচ্ছে 80 টাকা। আর একটা পার্কিং নেয়, ওরা এন্ট্রি নেয়, সেটা হচ্ছে 10 টাকা। আচ্ছা, ক্লোজিং 6:30টায়, ক্লোজিং টাইম 7টা। আচ্ছা একটা কথা বলছি, দুপুরবেলায় না 2টোর সময় লাঞ্চের একটা ব্রেক দেয়, এই যে 1টা থেকে 2টো পর্যন্ত। তো যদি কখনো সেই সময় আসেন, রোপওয়ে কিন্তু চালু থাকবে না, কিন্তু আপনারা যেতে পারবেন। এখানে নিচে গাড়ি থাকে, গাড়ি আপনাকে উপরে তুলে দেবে। তো যদি কখনো দেখেন যে রোপওয়ে বন্ধ আছে, তারপরে উপরে ঘুরে নেবেন, নামার সময় রোপওয়ে টিকিট করে নেবেন, তাহলেও হবে।
এখানে না, এখানে সব থেকে উল্লেখযোগ্য যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে এখানে 40 ফুট উঁচু ভগবান শিব আর মা পার্বতীর একটি বিশাল বড় মূর্তি আছে। এবার ব্যাপারটা কি হয়েছে, এটা একটা এমনি পাহাড় ছিল, যেহেতু এই মূর্তিগুলো এখানে স্থাপন করা হয় সেই থেকে এই যে পাহাড়টার নাম করে দেওয়া হয়েছে কৈলাসগিরি। এছাড়া এখানে অনেক রকম ভিউ পয়েন্ট আছে, টয় ট্রেন আছে, ফ্লোরাল ক্লক আছে, আরও নানান দ্রষ্টব্য আছে। তো মানে আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম যে হয়তো অন্ধকার হয়ে যাবে, কিছু দেখতে পাবো না, কিন্তু খুব সুন্দর। আর রোপওয়ে দিয়ে যখন উঠলাম, ভাইজ্যাক শহরকে এত ভালো লাগছে, মনে হচ্ছে নিচে মনে হচ্ছে তারা, এত সুন্দর নেই। তো এত সুন্দর লাগলো, এখানে সব ছবি তোলারও ব্যবস্থা আছে, দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, কৈলাসগিরি থেকে এখন আমি আরকে বিচের সামনেই চলে এসেছি। আরকে বিচের সামনে যদি আপনারা কখনো আসেন, তাহলে আপনাদের বেশ কয়েকটা জিনিস আপনারা হেঁটেই দেখে নিতে পারবেন। একটা হচ্ছে রামকৃষ্ণ বিচ, রামকৃষ্ণ মন্দির। যেহেতু আমি দুপুরবেলায় আজকে ভ্রমণ শুরু করেছিলাম, সেই জন্য তো মন্দির বন্ধ ছিল, এখন যাওয়ার সময় আমি দেখে নিতে পারবো। আর তার একটুখানি সামনের দিকে আসলেই আপনারা মৎস্যদর্শিনী যে অ্যাকোরিয়ামটা আছে সেটা পাবেন। আর একটু সামনের দিকে আসলে দুদিকে দুটো মিউজিয়াম, এটা হচ্ছে আইএনএস পুরসুরা, এই যে সাবমেরিন মিউজিয়ামটা আছে, আর যেটা TU-142 যে এয়ারক্রাফট মিউজিয়াম, এটা ঠিক এর ওপাশেই। তাই দুটোর যদি আলাদা আলাদা করে টিকিট করেন তাহলে 70 টাকা করে টিকিট পড়বে। যদি আপনি একসাথে টিকিট করে নেন তাহলে কিন্তু 50-100 টাকায় হয়ে যাবে, 40 টাকা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে। আর যদি আপনার সাথে মোবাইল থাকে, মানে মোবাইলে যদি ভিডিওগ্রাফি করেন বা ক্যামেরায় যদি ছবি তোলেন, সেজন্য 50 টাকা দিয়ে একটা আলাদা টিকিট করতে হয়। কেউ যদি ভিডিওগ্রাফি করেন প্রফেশনাল ক্যামেরা দিয়ে, তাহলে 200 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে। অপূর্ব সুন্দর এই দুটো মিউজিয়ামই, অপূর্ব সুন্দর। এই যে সাবমেরিনটা আপনারা দেখছেন, এই রকম মিউজিয়াম সমগ্র দক্ষিণ এশিয়াতে প্রথমবারের জন্য নির্মাণ করা হয়েছিল এখানে। তা এই মিউজিয়াম নির্মাণ করতে 6 কোটি টাকা খরচা হয়েছিল। এর দৈর্ঘ্যটা আপনাদের বলে দিই, ভীষণ বড়, 91.3 মিটার এটা লম্বায়, আর চওড়ায় হচ্ছে 8 মিটার। একটা জিনিস কি, যখন নৌবাহিনীর সাথে এটা সংযুক্ত করা হয় সেটা হচ্ছে 1969 সালে, তারপর 2001 সালে এটা বাতিল হয়ে যায়। তো প্রায় 31 বছর এটা আমাদের সেনাবাহিনীর সাথে যুক্ত ছিল। এটা সোভিয়েত বিল্ড একটা সাবমেরিন। এই সাবমেরিনটা যখন আপনারা দেখবেন ভিতরে, মানে কিভাবে সেনারা থাকে, খাওয়া দাওয়া কিভাবে করে, বা যে এর যে পপুলার, বা এর যে বোমাটা, বা এর যে সেন্সারগুলো, এর যে ইঞ্জিন, সমস্ত জিনিস, সার্ভাইভাল কিট, আপনারা সব কিছু দেখতে পারবেন। তারপরে ধরুন অনেক দীর্ঘ সময় ধরে যদি কখনো জাহাজ চলতে থাকে, সেই সময় কী ধরনের খাবার খেতে হয়, কোথায় তারা ঘুমান, কেবিন, সমস্ত জিনিস আপনারা কিন্তু এই সাবমেরিনে এখনো পর্যন্ত সেই মডেল আকারে করে দেওয়া আছে, আপনারা সমস্ত জিনিস দেখতে পাবেন। এবার আমি ওপারটায় চলে যাব, আমার টিকিট তো হয়ে গেছে, যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে সেটা দেখবো। তারপরে সামনে মৎস্যদর্শিনী যে অ্যাকোরিয়ামটা আছে, যদি খোলা থাকে 8:30টার সময় বন্ধ হয়ে যায়, আর সকালবেলায় 1:30টার সময় এটা খুলে দিচ্ছে। তো একটু লেট করে খোলে আর লেট করে বন্ধ হয়। আসুন চলুন, আর বেশি দেরি করবো না, এয়ারক্রাফট মিউজিয়ামটা এবার দেখে নিই। ওখানে একটা দেখছি হেলিকপ্টারের একটা করা হচ্ছে, হেলিকপ্টার মিউজিয়াম, ওটাও আশা করছি খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। আচ্ছা, এখানে ওই বিমানটা দেখা যাচ্ছে, এখানে আপনারা এয়ারক্রাফটটা তো দেখবেনই, তার সাথে এখানে একটা মিউজিয়াম আছে যেখানে সার্ভাইভাল কিট, প্রপেলার, ইঞ্জিন, তারপরে সোনোবয়, যেটা দিয়ে জলের মধ্যে যে শব্দটা থাকে সেই শব্দের বিভিন্ন রকম পরিমাপ করা হয়, সেই ধরনের বিভিন্ন জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর দুটো মিউজিয়ামেই কিন্তু আপনারা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমার টিকিট অলরেডি করাই আছে। 2017 সালে এই এয়ারক্রাফট মিউজিয়ামটার উদ্বোধন করা হয়েছে। তা একটা জিনিস যেটা, সেটা হচ্ছে 3.5 কোটি টাকা খরচা হয়েছে এই মিউজিয়ামটাকে নির্মাণ করার জন্য। তারপরে আরও বিভিন্ন রকম সব কিছুতে আরও বহু টাকা খরচা করা হয়েছে।
আজকে তো মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। এবার রাত্রেবেলার ডিনারে এখানে খাওয়ার জন্য তো অনেক দোকান আপনারা পেয়ে যাবেন রাস্তার ধারে। আর যেখানে আরকে বিচ যেখানটায় আছে সেখানটায় তো অনেক দোকান আছে, তবে এই যে দোকানটা হায়দ্রাবাদ ধোসা হাউস, এই দোকানটাতে আপনারা আসতে পারেন। এখানে সব লোকাল যে মানুষরা আছে না, তারা এখানটায় খায়। তো এখান থেকে আমি একটা মশলা ধোসা নিয়েছি। আমি চাইছিলাম কি যে এখানে এসে এখানকার যে অথেন্টিক বা ট্রেডিশনাল যে খাবারগুলো তার টেস্ট করার। সকালবেলায় যেমন আমি নেল্লোর ওই বাড়ি মেসটাই আপনাদেরকে নিয়ে গেছিলাম, ওখানে তো দারুণ খেয়েছি। এখানে ধোসাটা অর্ডার করেছি, তো এই চাটনি দিয়েছে, এখানে আলু দিয়েছে, একটা আলুর একটা মশলা মতো করে দিয়েছে, আর এইখানে হচ্ছে এই ধোসাটা দিয়েছে। মানে ধোসার মশলাটা যা দিয়েছে, আর এখানে না কারাম পাউডারের খুব ব্যবহার হয়। তো ওই পাউডারটায় মশলাটা এমনই থাকে, ওটা ইডলিতেও দিচ্ছে, ধোসাতেও দিচ্ছে। আপনি যদি প্রেসার একটু খান বা সকালবেলা যখন ভাত খেলাম, ওই যে ট্রেডিশনাল থালি, ওটা এত ভালো খেতে। আর এটা তো খুব সুন্দর, মানে এরকম ধোসা কলকাতাতে আপনি পাবেন না, টেস্টই আলাদা। তো যদি আপনারা আসেন এই দোকানটায় খেতে পারেন। এমনিও এখানে আরও অনেক দোকান আছে, আপনারা যেখান থেকে খুশি ভালো মনে হয়, তবে আমি বলবো এখান থেকে খেতে পারেন, খুব ভালো। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।